হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা একটা ফুল একটা চ্যাপ্টার কমপ্লিট করবো, আর এই চ্যাপ্টারটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝছো? রসায়নের বেসিকটা অনেক অনেক স্ট্রং হবে যদি তুমি এই চ্যাপ্টারে সব কিছু এভরিথিং ডিটেলসে ভেঙ্গে ভেঙ্গে বুঝো। আর তুমি যদি এই চ্যাপ্টারটা মানে অবহেলা করো তাহলে দেখবা 9-10-এ তুমি যদি সায়েন্স নাও, সেই ক্ষেত্রে রসায়ন যে বইটা, ওইটাতে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে, কারণ তোমার বেসিক স্ট্রং না, বুঝছো? তো আর এমনিতে তোমার পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট বি আসবে, লিখে রাখতে পারো। ওকে, বুঝতে পারছি? সো আজকের ক্লাসে আমি তোমাদের চেষ্টা করব বেসিক সহকারে ভেঙ্গে ভেঙ্গে একেবারে তোমাদের খাইয়ে দেওয়ার, বুঝছো? তোমরা জাস্ট মানে গিলবা, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের মুখে এভাবে খাওয়াই দিব। ওকে, সো কথা না বলে এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। তো আজকের ক্লাসের চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। ওকে, যেমন কেমিক্যাল রিয়াকশন, যেহেতু আমি তোমাদের একটা বিক্রিয়া এখানে দেখাই, দেখো এখানে মূলত এই যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে আমাদের এই যে পানি, আমরা যে পানি খাই, ঠিক আছে, আমরা যে পানি খাই, এই H2O মূলত এইভাবে বিক্রিয়া করে তৈরি হয় হাইড্রোজেন। এখানে এইচ এর পূর্ণরূপ হচ্ছে হাইড্রোজেন, যেটা ইংলিশ নাম থেকে আসছে। এইগুলার বেসিক আমরা জানবো, জাস্ট আপাতত বুঝো। আর নিচে যে টুটা, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এখানে দুইটা আছে ভাইয়া। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে। তারপর এখানে এই যে O2, ও বলতে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেনকে ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়। তো এখানে অক্সিজেন পরমাণু কয়টা? দুইটা। তো হাইড্রোজেন এবং অক্সিজেন তারা বিক্রিয়া করে, কেমিক্যাল রিয়াকশন করে, করার পর আমাদের মূলত এই যে H2O পানি, হাইড্রোজেন অক্সাইড, এটার নাম কিন্তু ইংলিশ নামটা হচ্ছে হাইড্রোজেন অক্সাইড। হ্যাঁ, তো আমরা এই হাইড্রোজেন অক্সাইড বা পানি পাই। আবার এটাকে হাইড্রোজেন অক্সাইড না বলে ড্রাই হাইড্রোজেন মনোঅক্সাইড এইভাবেও কিন্তু পড়া হয়। দেখছো বেসিক ড্রাই হাইড্রোজেন কেন পড়া হয়? কারণ এখানে H2 দুইটা হইলে ড্রাই, তো হাইড্রোজেন কয়টা? দুইটা, ড্রাই হাইড্রোজেন। আর অক্সিজেন কয়টা? একটা, তো একটা হইলে মনো, বুঝছো? একটা হইলে কি? মনো। তো ড্রাই হাইড্রোজেন মনোঅক্সাইড এইভাবে পড়া যায়, অথবা হাইড্রোজেন অক্সাইড এইভাবেও পড়া যায়, বুঝছো? তো কি লেভেলে আমি তোমাদের বেসিকটা ভেঙে ভেঙে পড়াবো তা তোমাদের একেবারে চিন্তার বাহিরে। সো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। আর তোমাদের হয়তো বা আমি যেহেতু বেসিকটা অনেক অনেক মানে গভীরে যাব, তো তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট প্রবলেম নেই, ভিডিওটা তো সেভ থাকবেই, তোমরা যে কোনো সময় দেখে দিতে পারবা। ওকে, আচ্ছা। তো সবার প্রথমে আমাদের ৭৬ পৃষ্ঠার বইয়ে, আমাদের ৭৬ নাম্বার পৃষ্ঠা ৭৬-এর আমাদের তিনটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে প্রতীক, আরেকটা হচ্ছে সংকেত, আরেকটা হচ্ছে তোমার যোজনী। ওকে, এইগুলা আমরা শিখব। এইগুলা আমরা যদি না জানি এইগুলা সম্পর্কে, তাহলে এই রকম কেমিক্যাল রিয়াকশন করে যেটা পাওয়া যাবে ওইটা কিন্তু আমরা পারবো না, সুন্দর করে পারবো না। সব কিছু মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড করতে হবে। আর তুমি যদি এইগুলা সম্পর্কে বেসিকটা অনেক অনেক স্ট্রং হয়ে যায়, তুমি এইরকম তৈরি করে নিতে পারবা, বুঝছো? যেমন এইভাবে লিখতে পারবা। আমি যদি বলি যে ম্যাগনেসিয়াম লিখো, তখন তুমি এইভাবে ম্যাগনেসিয়াম লিখতে পারবা। দেন আমি যদি বলি অক্সিজেন লিখো, এই যে অক্সিজেন লিখলাম, দেন কি হইলো? ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে গেল। এইভাবে তুমি সাজিয়ে ফেলতে পারবা, এইভাবে তুমি সূত্র লিখে ফেলতে পারবা, বা এইভাবে তুমি কেমিক্যাল রিয়াকশনগুলো ঘটাতে পারবা, বুঝছো? একেবারে ইজিতে পারবা। সো প্রথমে আমরা জানবো প্রতীক কি। হ্যাঁ, প্রতীক কি এইটা আমরা ফার্স্টে জানবো। দেখো, আর এখানে স্ক্রিনেও এই তোমার এগুলো আছে, এগুলা তোমরা এই পিডিএফটা গ্রুপে পেয়ে যাবা। হ্যাঁ, বুঝছো? গ্রুপে পাবা এইটা, সো ডোন্ট ওরি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতীক সম্পর্কে জানা। প্রতীক কি? তো মূলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে বলে প্রতীক, বুঝছো? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আমরা বোর্ডে তাকাই, তো এই যে এইটা কি? এইটা ভাইয়া, এইটা কি হাইড্রোজেন না? তো হাইড্রোজেন তো তোমার ইংরেজি ওয়ার্ড থেকে আসছে, ইংরেজি ভাষা থেকে আসছে। এখন আমি কি হাইড্রোজেন লিখছি? না, জাস্ট আমরা এইচ লিখছি। এই যে জাস্ট যখন লিখবো এইচ লিখবো, আমরা হাইড্রোজেন সবটা লিখবো না কিন্তু, বুঝতে পারছি? তো এইরকম মৌলের সংক্ষিপ্ত নাম, মানে একটা বা দুইটা যে লেটার লিখবো ওইটাই হচ্ছে আমাদের প্রতীক। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে ভাইয়া? প্রতীক বলে। দেখো, হিলিয়ামের
এখানে দুইটা লেটার নেওয়া হয়েছে, এইচ এবং ই নেওয়া হয়েছে। তো এইটা কি এইচ ই, এইটা হচ্ছে প্রতীক। দেন লিথিয়ামের এলআই নেওয়া হয়েছে, তারপর বেরিলিয়ামের বি নেওয়া হয়েছে, বোরনের বি জাস্ট বি, কার্বনের জাস্ট সি, নাইট্রোজেনের জাস্ট এন, অক্সিজেনের জাস্ট ও, তারপর ফ্লোরিনের জাস্ট এফ, নিয়নের জাস্ট এনই। তারপর দেখো এই যে এখানে একটা প্রবলেম, সোডিয়াম। তো আমরা মূলত এনএ কে সাধারণত কি বলি ভাইয়া? এনএ কে সাধারণত সোডিয়াম বলি না, সোডিয়াম। দেখো সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম, সোডিয়াম উচ্চারণটা যে করতেছি সোডিয়াম, এই যে এখানে দেখো সোডিয়াম, এই যে এস, এস উচ্চারণ আসতেছে। তো এখানে কি এস আছে? এখানে তো এনএ আছে। তো এনএ তো সোডিয়াম না, তো আমরা এখানে এই প্রতীকে এনএটা কেন লিখতেছি? প্রশ্ন আসে না? হ্যাঁ, আমরা যে জাস্ট ইংরেজি ওয়ার্ডের উপর প্রতীকগুলা লিখবো এমন না, কিন্তু আমাদের নামগুলা ল্যাটিন নামের উপরও কিন্তু ডিপেন্ড করবে, বুঝছো? এর প্রতীকগুলা আমাদের ল্যাটিন নাম থেকে অনেক অনেক প্রতীক আছে যেগুলো ল্যাটিন নাম থেকে আসছে, বুঝছো? এরকম আমরা দেখব। তো আমাদের এনএটা মূলত আসছে ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে, বুঝছো? ল্যাটিন শব্দ নেট্রিয়ামের এনএ থেকে কি আসছে? এই যে এনএ যে এইটা আসছে, বুঝছো? আর ইংলিশ নামটা হচ্ছে সোডিয়াম, বাট আমরা ইংলিশ দিয়েই বলি সোডিয়াম, কিন্তু আমরা লিখি কি এনএ। এখন তো তোমার কনফিউশনটা গেছে কেন আমরা এনএ কে আমরা সোডিয়াম সোডিয়াম বলি? মূলত ইংলিশটা যেহেতু সোডিয়াম সোডিয়াম বলি, বাট লেখার সময় আমরা নেট্রিয়ামের এনএটা ইউজ করি, ওকে? দেন ম্যাগনেসিয়ামকে আমরা এমজি লিখি, এই যে এমজি, বুঝছো? তো প্রতীকের ক্ষেত্রে আমরা দুইটা এবং একটা এরকম লেটারগুলো ইউজ করি, ওকে? প্রতীক ক্লিয়ার? দেন আমরা এখন জানবো সংকেত কি। হ্যাঁ, এইটাও ইম্পর্টেন্ট জানাটা। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে? সংকেত। তো এইটাও আমি তোমাদের একটু ক্লিয়ার করি। মৌল বা যৌগের অণু, এখানে দুইটা শব্দ কিন্তু, মৌল বা যৌগের অণু। মৌলের অণু আর যৌগের অণু এই বিষয়টা কি, এইটা আমি একটু ক্লিয়ার করি তোমাদের। মৌলের অণু এই বিষয়টা কি, আর একটা হচ্ছে তোমার যৌগের অণু এই বিষয়টা কি, এই দুইটার মধ্যে একটু বেসিকটা স্ট্রং করা প্রয়োজন। হ্যাঁ দেখো, মৌলের অণু বিষয়টা কি? আমরা তো পরমাণু বুঝি, এই যে এইচটা কি? এইচটা হাইড্রোজেন, এটা কি পরমাণু না? হ্যাঁ, এইটা পরমাণু, আবার এইটাকে তুমি মৌল বলতে পারো, বুঝছো? দুইটা যে কোনো একটা বলতে পারো। আর হ্যাঁ, আরেকটা বেসিক আমি তোমাদের ক্লিয়ার করে দিই, এই বেসিকটা ক্লিয়ার করে দিলে অনেক বেটার হবে। তোমার রসায়নবিদগণ, হ্যাঁ, গঠন অনুসারে পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলা পদার্থকে মূলত দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে ভাইয়া যৌগিক পদার্থ, বুঝছো? দুইটা ভাগে, একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ বিষয়টা কি? যে সকল পদার্থকে ভাঙলে এই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ওইটা হচ্ছে মৌলিক পদার্থ, বুঝছো? যেই পদার্থকে ভাঙলে ওই একই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি এই যে H2, হ্যাঁ, এই হাইড্রোজেন, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে H পাবো, অর্থাৎ অন্য কোনো কিছু আমরা পাচ্ছি না কিন্তু। তো এইটা মৌলিক পদার্থ, বুঝাইতে পারছি? ক্লিয়ার? বেসিক ক্লিয়ার রাখবা। দেন যৌগিক পদার্থ কি তাহলে? তো যৌগিক পদার্থ হচ্ছে যেই সকল পদার্থকে ভাঙলে একের অধিক পদার্থ পাওয়া যায়, ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়, ওইগুলো হচ্ছে ভাইয়া যৌগিক পদার্থ। যেমন H2O, এটা হচ্ছে যৌগিক পদার্থ। কেন? কারণ H2O কি তুমি ভাঙলে H পাবা এবং U পাবা, দুইটা পদার্থ বা দুইটা পরমাণু পাবা। তো এই ক্ষেত্রে এইটা কি যৌগিক পদার্থ, বুঝছো? তো আমরা বুঝলাম। আর পৃথিবীতে তোমার এই পর্যন্ত 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে, বুঝছো? 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই বেসিকটা স্ট্রং রাখবা, আর এটা মূলত এমসিকিউর মধ্যে আসে। আচ্ছা, তারপর দেখো, আমাদের এখন জানতে হবে মৌলের অণু বিষয়টা কি। আর অণু কি জানো? পরমাণু তো বুঝি, যে পরমাণু হচ্ছে এই যে এইচ, হাইড্রোজেনটা, এইটা হচ্ছে পরমাণু বা মৌল, হ্যাঁ। আর যখন আমরা এরকম 2 দেখি বা 3 দেখি, তখন এইটার দ্বারা বোঝাই এখানে পরমাণু অনেকগুলো আছে, বুঝছো? যেমন এখানে এইচ কয়টা আছে? 2টা আছে। তো এইটা হচ্ছে তোমার অণু। একাধিক পরমাণু মিলিত হয়ে কি তৈরি হয়? অণু তৈরি হয়, বুঝতে পারছি? একাধিক পরমাণু মিলিত হয়ে ভাইয়া অণু তৈরি হয়, ক্লিয়ার? তো এখানে তাহলে H2টা কি? H2টা হচ্ছে অণু। কিসের অণু? মৌলের অণু বা পরমাণুর অণু, ক্লিয়ার? তো আমরা কি জানলাম? একই রকমের অনেকগুলো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়, হ্যাঁ।
মানে মৌলের অণু তৈরি হয়। তাহলে যৌগের অণু কি? যৌগ। যৌগ বলতে আমি কিন্তু যৌগের যৌগিক পদার্থকে ওইটা কিন্তু তোমাদের বুঝাইছি। একাধিক পদার্থ যেখানে থাকবে ওইটা হচ্ছে যৌগিক পদার্থ। আর যৌগের অণু বলতে কি? একাধিক পদার্থের যে যৌগটা ওইটাই হচ্ছে যৌগিক পদার্থের অণু। যেমন এখানে কি H2 না H2, এই যে H2, এখানে কি আছে? হাইড্রোজেন আছে 2টা, তারপর অক্সিজেন পরমাণু আছে 1টা। তো একাধিক পদার্থ কিন্তু এখানে আছে। হাইড্রোজেন অক্সিজেন কি একাধিক পদার্থ না? দুইটা দুই রকম ভিন্ন টাইপের পদার্থ না? তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যৌগিক পদার্থের অণু। বা এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন কিন্তু একটা আছে আর ক্লোরিন একটা পরমাণু আছে। তো এইগুলাকে বলে মূলত যৌগের অণু। আর এইটা হচ্ছে একই রকম যখন অনেকগুলো পরমাণু থাকবে তখন ওইটাকে বলে মৌলের অণু। আর একাধিক টাইপের ভিন্ন ভিন্ন টাইপের যখন অনেকগুলা পরমাণু একসাথে থাকবে তখন ওইটাকে বলে যৌগের অণু। বুঝতে পারছি? আচ্ছা, তো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে? সংকেত বলে। তো এই ক্ষেত্রে H2টা কি? H2টা এখন সংকেত। তো আমি আরেকটু সূক্ষ্ম পার্থক্যটা তোমাদের আমি করে দিই। দেখো, আমি যখন H দেখব, H জাস্ট Hটা কিন্তু তোমার প্রতীক। যেই মাত্র H এর নিচে 2 আছে মানে এটা একটা অণু তৈরি হয়ে গেল, তখন এটা কি? সংকেত। ক্লিয়ার? বুঝছো? তারপর এইগুলা কি? এইগুলা সংকেত। এইগুলা সংকেত। বুঝাইতে পারছি? এইগুলা হচ্ছে সংকেত। এই যে তুমি যে বিক্রিয়াগুলা লিখতেছো, এই যে এইটা হচ্ছে সংকেত, দেন এইটা সংকেত, এইটা সংকেত। এখন ক্লিয়ার হয়েছে? তোমার প্রতীক আর সংকেতের মধ্যে যে ডিফারেন্সটা ওইটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যোজনী। যোজনী বিষয়টা কি? তো যোজনী বইয়ের ভাষায় আছে, যোজনী হলো একটি পরমাণু কয়টি অন্য পরমাণুর সাথে মিলিত হবে তার সংখ্যা। হ্যাঁ, তো আমি যদি তোমাকে একেবারে সহজ বাংলায় বলি তাহলে যোজনীটা আমি বলি কি হবে। তো তোমার যোজনী হচ্ছে একটা মৌল বা পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে অথবা বর্জন করবে তার সংখ্যাই হচ্ছে যোজনী। এইটা একটু ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি যদি এখন এক্সাম্পল দেই তাহলে আমি নাইট্রোজেন দিয়া দিই। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 আমরা জানি। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 5টা ইলেকট্রন। হ্যাঁ, তো দ্বিতীয় কক্ষপথে আমরা জানি মূলত 8টা ইলেকট্রন প্রয়োজন স্থিতিশীল অবস্থায় থাকার জন্য। বাট নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 5টা ইলেকট্রন আছে। তো 8টা হইতে গেলে নাইট্রোজেনের আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? 3টা ইলেকট্রন প্রয়োজন। আরও তার 3টা ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ সে অন্য কোনো মৌল বা পরমাণু থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করে 8টা ইলেকট্রন বা স্থিতিশীল অবস্থা অর্জন করার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু গ্রহণ করতেছে, অন্য কারো কাছ থেকে 3টা ইলেকট্রন আনতেছে। এই যে 3টা ইলেকট্রন আনতেছে এইটাই হচ্ছে তার নাইট্রোজেনের যোজনী। এই যে দেখো, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। এইভাবে আমরা যোজনী বের করে ফেলতে পারি। আমরা যদি কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জানি তাহলে সহজে কিন্তু যোজনী বের করা যায়। হ্যাঁ, কিছু ব্যতিক্রম বাদে। আচ্ছা, আমরা যদি এরকম আরও এক্সাম্পল দেখি তাহলে দেখো তোমার ফ্লোরিন। এই যে ফ্লোরিন, এই মৌলটার দেখো আমরা জানি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি 2, তারপর 9 হইতে গেলে আর কত লাগে? 7। 7 আর 2 কত ভাইয়া? 9। এখন তার স্থিতিশীলতা অর্জন করার জন্য আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? 8টা ইলেকট্রন প্রয়োজন। তো আছে কয়টা? 7টা। আরেকটা ইলেকট্রন আনতে হবে কারো কাছ থেকে। এই ক্ষেত্রে ফ্লোরিনের যোজনী হচ্ছে ভাইয়া 1। যোজনী বের করা যায় কিভাবে, বুঝতে পারছো? আচ্ছা, আমি যদি আরও এক্সাম্পল দেখি, দেখো তোমাদের নিয়ন দিয়া দেখাই। তো নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 2 আর 8। তো এখানে দেখো নিয়নের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে শক্তি স্তরটা, এখানে কিন্তু তার স্থিতিশীল অবস্থায় আছে, 8টা ইলেকট্রন আছে। সো তার কিন্তু দরকার নাই অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নেওয়ার বা দেওয়ার। সো এই ক্ষেত্রে তোমার নিয়নের যোজনী হচ্ছে 0, এই যে 0। বুঝছো? আচ্ছা, তারপর আমরা সোডিয়ামটা দেখি আর একটু ক্লিয়ার হই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11। ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 2 8। তোমার 2, তারপর 8, 8 আর 2 10, আর শেষ কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন, 11টা। তো এখন লাস্ট কক্ষপথে, তৃতীয় নম্বর কক্ষপথে আমরা জানি 8টা অথবা 18টা ইলেকট্রন থাকলে ওইটা হবে স্থিতিশীল। বাট সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে তৃতীয় কক্ষপথে। তো এইটা তার স্থিতিশীলতা অর্জন করার জন্য একটা ইলেকট্রন সোডিয়ামকে ছেড়ে দিতে হবে, অন্য কাউকে দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে।
সোডিয়াম একটা ইলেকট্রন ভাইয়া কি করতেছে, ত্যাগ করতেছে। সো এই ক্ষেত্রে সোডিয়ামের যোজনী কি, যোজনী হবে 1। এই যে দেখছো কিভাবে যোজনী বের করা যায়। কিছু ব্যতিক্রম আছে, যেমন কার্বন, কার্বনের যোজনী 2টা, 2 এবং 4। কিভাবে আমি দেখাই তোমাদের। এই যে দেখো কার্বন, একদম ক্লিয়ার করে ফেলবো এইগুলা। এই যে ব্যতিক্রমটা দেখি, কার্বন, কার্বনের আমরা যোজনী জানি 2 এবং 4। তো এখানে দেখো আমরা জানি যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, এখানে দ্বিতীয় শক্তি স্তরে আছে 4টা, 8টা হইতে আরো 4টার প্রয়োজন। তো আরো 4টা ইলেকট্রন কার্বন কি করবে, অন্য কারো কাছ থেকে গ্রহণ করবে। এই ক্ষেত্রে যোজনী কত হচ্ছে, 4। গ্রহণ করলেই তো 4টা যোজনী হবে, বা বর্জন করলে 4টা যোজনী হবে। হ্যাঁ, তবে কার্বনের যোজনী 2ও হবে। এইগুলা ব্যতিক্রম, এগুলো একটু শিখে নিতে হবে, ঠিক আছে, মুখস্থ করে রাখতে হবে। আর আমি তোমাদের এই যে পিডিএফটা, এটা প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। তারপর দেখো এখানে আমরা ফসফরাসটা দেখি, ফসফরাস। হ্যাঁ, আমরা জানি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার এই 15। এখন ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে 2 8, 8 আর 2 10, আর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তো ফসফরাসের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা স্থিতিশীল হবে। সেই ক্ষেত্রে 8টা হওয়ার জন্য ফসফরাসের ভাইয়া 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে কারো কাছ থেকে। ধরো কারো কাছ থেকে গ্রহণ করলো, এই ক্ষেত্রে তার যোজনী হচ্ছে 3। অথবা ফসফরাস কিন্তু 5টা ইলেকট্রন ত্যাগও করতে পারে, ত্যাগ করলে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, এই ক্ষেত্রে এইটাই স্থিতিশীল। তো ফসফরাসের ইলেকট্রন 3 এবং 5 দুইটাই হবে, বুঝতে পারছি। দেন আসা যাক তোমার সালফার। সালফারের যোজনী হচ্ছে 2 4 6। এইটা আবার কিভাবে দেখো, সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে 2 8, 8 আর 2 10, দেন 6 16। তো সর্বশেষ শক্তি স্তরে আমরা যদি আরো 2টা ইলেকট্রন অ্যাড করতে পারি তাহলে 8টা হবে, স্থিতিশীল অবস্থায় অর্জন করবে। তো এই ক্ষেত্রে সালফারের যোজনী 2 বলাই যায়। আবার আমরা যদি 2টা ইলেকট্রন গ্রহণ না করে 6টা ইলেকট্রন যদি ত্যাগ করি, 6টা ইলেকট্রন ত্যাগ করা অনেক কষ্টসাধ্য, বাট যাই হোক আমরা এই লজিকে দেখবো যে 6টা ইলেকট্রন ত্যাগ করলে দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এই ক্ষেত্রে তোমার সালফারটাও তোমার স্থিতিশীল হবে। তো আমরা আমাদের 6টাও কিন্তু যোজনী হবে। তো যোজনী কিন্তু 2 6 2টা পাইতেছি, বাট 4টা কিভাবে যোজনী হইলো, এইটা কিছু আছে ব্যতিক্রম, এগুলো আপাতত এইভাবে ব্যতিক্রম হিসেবে শিখে নাও। ওকে, দেন ক্লোরিনের দেখো যোজনী কতগুলা, তো এইগুলার পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব। আরেকটা দেখো পটাশিয়াম, তো কে দিয়া মূলত পটাশিয়াম তো হয় না, কিন্তু এখানে আমরা পড়বো পটাশিয়াম, কারণ পটাশিয়াম হচ্ছে ইংলিশ নাম। বাট পটাশিয়ামটা কেটা আসছে কেলুম, ল্যাটিন শব্দ কেলুম থেকে, এই যে দেখছো কেলুম থেকে। হ্যাঁ, তারপর ক্যালসিয়াম 20 আর যোজনী হচ্ছে 2। এইগুলো তোমরা একেবারে শিখে ফেলবা, বুঝছো যোজনীগুলা। হ্যাঁ, এখন আমাদের এইগুলা জানতে হবে আমাদের ফিউচার উজ্জ্বল করার জন্য। এইগুলা একটু অ্যাডভান্স টাইপের আর কি, বাট এফিটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এফি, এফি মানে কি, এফি তো আমরা দেখলেই বুঝি যে এটা হচ্ছে আয়রন, আয়রন বলতে লোহা। এফি লোহা, এবং এফি এর যোজনী হচ্ছে 2টা, 2 এবং 3, বুঝছো। এফির যোজনী 2টা, একটা হচ্ছে 2 আর একটা 3। ওকে, কিন্তু এফি এইটা তো এফি, বাট আমরা আয়রন বলি কেন? আয়রন হচ্ছে ভাইয়া এটার ইংলিশ নাম, ইংলিশ নামটা হচ্ছে ভাইয়া আয়রন। ওকে, বাট তাহলে এটা কেন এফি হবে? তো দেখো এফিটা আসছে মূলত ল্যাটিন শব্দ ফেরাম থেকে, ল্যাটিন শব্দ ফেরাম থেকে মূলত এফিটা আসছে, বাট আমরা বলি আয়রন। এখন আয়রনের যোজনী যখন হবে 2, হ্যাঁ, যখন যোজনী 2 তখন আমরা এটাকে বলবো ফেরাস, ফেরাস। কমটার ক্ষেত্রে আস আর বেশিটার ক্ষেত্রে হবে ইক। যখন যোজনী হবে 3 তখন আমরা বলবো ফেরিক, বুঝছো, ফেরিক। আমরা এগুলো দেখবো, বাট আপাতত দেখো দেন সিইউ, দেখো সিইউ, এই যে সিইউ, কিন্তু আমরা এটাকে পড়ি কি কপার, কপার পড়ি, বাট সিইউ দেয়া তো কপার না, সিইউ হচ্ছে কাপ্রম, ল্যাটিনের নাম। এই যে সিইউ হচ্ছে কাপ্রম, যেটা ল্যাটিন নাম, কাপ্রম থেকে সিইউটা আসছে, বাট ইংলিশে আমরা কপার বলি। দেন এজি, এইটা হচ্ছে তোমার সিলভার পড়ি, বাট এইটার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টম, আর্জেন্টম। তারপর আছে তোমার এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইউ, এইউ মূলত আমরা গোল্ড, এইউ দেখলে আমরা গোল্ড বলি, বাট এটা তোমার ল্যাটিন শব্দ আরম থেকে আসছে, আরম। ওকে, আরম। দেন পিবি, এই যে পিবি, হ্যাঁ, পিবিকে আমরা বলি ল্যাট, এইটা ইম্পর্টেন্ট, ল্যাট বলি, ল্যাট, বাট এইটা ল্যাটিন শব্দ তোমার প্লাম্বাম থেকে আসছে, প্লাম্বাম। হ্যাঁ, পিবিটা আসছে কি ল্যাটিন শব্দ প্লাম্বাম থেকে। ওকে,
আর প্লাম্বামের ক্ষেত্রে যোজনী দুইটা, কম যোজনীটার ক্ষেত্রে প্লাম্বাস আর বেশি যোজনীটার ক্ষেত্রে প্লাম্বিক। আমরা এইগুলো দেখব। ওকে, আর এগুলোর পিডিএফ ফাইল তো তোমাদের আমি দিবই প্রাইভেট গ্রুপে, সো ডোন্ট ওয়ারি। দেখো আমাদের এখন আর কি জানতে হবে দেখি। এই যে দেখো এইগুলো তো আমরা আলোচনা করছি। তো এখানে দেখো এই যে হাতের একটা ব্যাপার আছে, এই যে হাত, এই হাতগুলো এখন আমাদের জানতে হবে, বুঝছো? এই হাতগুলোও আমরা এখন জানবো। আমাদের তো এখন যোজনী মোটামুটি ক্লিয়ার হয়েছে। যোজনী একেবারে ফুল কমপ্লিট যোজনীতে যাওয়ার আগে আমি তোমাদের এই হাতের ব্যাখ্যাটা একটু বুঝাই দিই, বুঝছো? আচ্ছা দেখো এখানে মূলত কি আছে, প্রথমে আছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরিন, যাই হোক আমি এখানে বুঝাই দিতেছি হাইড্রোজেন ক্লোরাইড। ক্লোরাইড তো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আমরা এতক্ষণ কি শিখছি, হাইড্রোজেনের যোজনী এক শিখছি, এই যে হাইড্রোজেন। আর ক্লোরাইড বলতে ক্লোরিন, হ্যাঁ ক্লোরিন দুইটা যখন রাসায়নিক বন্ধন তৈরি করবে তখন ওইটা হয়ে যাবে ক্লোরিন থেকে ক্লোরাইড। বাট ক্লোরিনের প্রতীকটা কি আমরা জানি, Cl, ক্লোরিন। বাট ক্লোরিনের যোজনী কত আমরা জানি, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন তারা বিনিময় করবে যোজনীগুলো, একজনের যোজনী আরেকজন নেবে, বুঝছো? ক্লোরিনের যোজনী হাইড্রোজেন নেবে আর হাইড্রোজেনের যোজনী ক্লোরিন নেবে। তো হাইড্রোজেন ক্লোরিনের যোজনী নিল, ক্লোরিন হাইড্রোজেনের যোজনী নিল। আর যদি সমান সমান যোজনী থাকে তাহলে তারা মানে তাদের মধ্যে ভাগ করা যায়, বুঝছো? কাটাকাটি, তো 1 1 কাটাকাটি, আলটিমেটলি HCl, হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ, অর্থাৎ হাইড্রোজেনের যোজনী একটা, ক্লোরিনের যোজনী একটা। হাইড্রোজেন একটা হাত দিয়ে ক্লোরিনের একটা হাতকে ধরবে, হ্যাঁ এই যে এই একটা হাত হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে থাকবে। আচ্ছা দেন আমরা এরপর একটা দেখি পানি। পানি বলতে কি, H2। এটা কিভাবে আইলো দেখো, তো আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা দেখি। হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী আমরা 2 জানি, তারা একে অপরের সাথে বিনিময় করবে। তো ও এর যোজনীটা হাইড্রোজেন নিবে আর হাইড্রোজেনের যোজনীটা অক্সিজেন নিবে। হ্যাঁ, এখন 1 লেখার দরকার নাই, ঠিক আছে? 1 থাকলে 1 লেখার দরকার নাই। তো মূলত কি হইলো, H2O পানি। এখন এই হাতগুলা কিভাবে হাইলো দেখো, হাইড্রোজেনের এখন নিচে কয়টা পরমাণু আছে, 2টা পরমাণু, মানে হাইড্রোজেন 2টা হাত, হাইড্রোজেন 2টা হাত দিয়ে অক্সিজেনের হাত কয়টা, একটা না, অর্থাৎ 1 হাত বিশিষ্ট অক্সিজেনকে ধরবে। হ্যাঁ বুঝছো, হাইড্রোজেন 2টা, তো 2টা হাইড্রোজেন 2 হাত দিয়ে অক্সিজেন 1 হাত বিশিষ্ট অক্সিজেনকে ধরবে। 2টা হাইড্রোজেন 1 হাত বিশিষ্ট অক্সিজেনকে ধরলো, তো মূলত কি হইলো, H2 হইলো। আচ্ছা দেন আমরা আরেকটু জানি, অ্যামোনিয়াটাও জানি। দেখো আমি লিখলাম হাইড্রোজেন আর নাইট্রোজেন জানবো। হাইড্রোজেন হচ্ছে এই যোজনী 1, নাইট্রোজেন হচ্ছে n, যোজনী কত নাইট্রোজেনের, যোজনী আমরা জানি নাইট্রোজেনের যোজনী হচ্ছে ভাইয়া কয়টা, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। ইলেকট্রন বিন্যাস যদি করি 2 5 5 আর 2 7, তো 8টা হওয়ার জন্য 5-এর সাথে যদি আরো 3টে ইলেকট্রন কারো কাছ থেকে আনি তাহলে 8টা হবে। তো নাইট্রোজেনের যোজনী হচ্ছে ভাইয়া 3। তো এখন দেখো তারা বিনিময় করবে, অর্থাৎ H পাবে 3 আর N পাবে 1 লেখার দরকার নেই। এখন হাইড্রোজেনের কয়টা পরমাণু রয়েছে, 3টা, নাইট্রোজেনের একটা, অর্থাৎ হাইড্রোজেন 3টা হাত দিয়ে একটা নাইট্রোজেনকে ধরবে। এই যে দেখো হাইড্রোজেন 3টা হাত দিয়ে একটা নাইট্রোজেনকে ধরবে, এই যে একটা নাইট্রোজেনকে ধরলো, এইটাই বুঝাইছে। আর এখানে মূলত কি হইলো, H3N বা NH3, এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, বুঝছো? অ্যামোনিয়ার সংকেত। আমরা আরেকটা দেখি, মিথেনটা দেখে ফেলি। তো আমরা দেখব এখন হাইড্রোজেন আর কার্বন। ওকে, হাইড্রোজেন আর কার্বন দেখব। আচ্ছা কার্বনটাই আগে লিখি এখানে। কার্বন হচ্ছে C, এর যোজনী কত আমরা জানি, কার্বনের যোজনী 2টা, একটা হচ্ছে 2 এবং 4, আমি 4টাই দিচ্ছি এখানে। তো কার্বন হচ্ছে 4 আর হাইড্রোজেন যোজনী হচ্ছে 1। এখন তারা বিনিময় করবে, তো C পাবে 1 লেখার দরকার নাই, H পাবে 4, তো CH4, এটা হচ্ছে মিথেন। তো এখানে H এর কয়টা পরমাণু, 4টা পরমাণু, 4টা H, 4টা হাইড্রোজেন 4টা হাত দিয়ে কার্বনকে ধরবে, 1 হাত বিশিষ্ট কার্বনকে ধরবে। তো এইটাই 1টা 2টা
তারপর 3টা, দেন 4টা, আর মাঝখানে হচ্ছে কার্বন। এই 4টা হাত দিয়ে কার্বনকে ধরছে, এইটাই। ওকে, আমরা এখন এর বিস্তারিত যোজনীগুলা কিভাবে সংকেত এইরকম, এইগুলা কি এক একটা সংকেত না, এই সংকেতগুলা তো মূলত যোজনীর মাধ্যমে লেখা হইতেছে। তো তোমাকে এই ভিডিওতে একেবারে বস করে দিব, যে কোনো সংকেত ধুমায় লিখতে পারবা, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা আরেকটু ডিটেলসে জানবো। তো এখানে একটা চার্ট কিন্তু তোমরা দেখতে পারতেছো, ঠিক আছে? এই চার্টটা দেখতে পারতেছো, কয়েকটি মৌল ও যৌগমূলকের যোজনী। এই চার্টটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই চার্টের মধ্যে দেখো তোমাদের এই যে রোটা, এইটা হচ্ছে অধাতুর রো। হ্যাঁ, এখন প্রশ্ন আসে অধাতু কি, তো ধাতু কি, এই প্রশ্ন আসে। এই রোটা হচ্ছে ধাতু। আচ্ছা, প্রথমে ধাতুটা জানি। ধাতু হচ্ছে তোমার যে সকল মৌলকে, যে সকল মৌল হচ্ছে জকজকে, চকচকে, যেগুলা ভাঙ্গা যায় না, যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা পরিবাহিত হয়, ওইগুলাই হচ্ছে ধাতু। আর অধাতু হচ্ছে ভাইয়া ধাতুর উল্টাটা, যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না, চকচকে না, ভেঙ্গে যায়, ভঙ্গুর, ওইগুলাই হচ্ছে অধাতু, বুঝছো? তো এইরকম তোমার এইগুলো একটু মুখস্থ করে রাখলে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যোজনী কিন্তু তোমার পারমাণবিক সংখ্যা দিয়েও বের করতে পারি। এই ক্ষেত্রে তোমার অনেক মানে একটু টাইম ওয়েস্ট হয় বেশি আর কি, সময়টা একটু ব্যয় বেশি হয়। বাট তোমরা যদি এগুলো একটু মুখস্থ করে রাখো তাহলে সময়টা একটু কম লাগবে আর কি, এইটাই। তো দেখো যোজনী এক, যোজনী একগুলা অধাতুর কোনগুলা? হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, এগুলার যোজনী হচ্ছে তোমার ভাইয়া এক। দেন যোজনী দুই হচ্ছে অক্সিজেন, সালফার, কার্বন, এগুলার যোজনী হচ্ছে ভাইয়া দুই। হ্যাঁ, এইভাবে যোজনী দুই মুখস্থ করে রাখবা। দেন যোজনী তিন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, যোজনী চার হচ্ছে কার্বন, সালফার, এগুলো হচ্ছে যোজনী চার, বুঝছো? এগুলো হচ্ছে ধাতু। এখন আরেকটা বিষয় দেখো, এখানে এই যে কার্বনের যোজনী দুই, কার্বনের যোজনী চার। ওকে, কার্বনের দুইটা যোজনী। তারপর তোমার এই যে ধাতু, হ্যাঁ ধাতুগুলার দেখো তোমার সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, গোল্ড, এগুলার যোজনী হচ্ছে এক। তারপর ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এই লাইনের যোজনী হচ্ছে দুই। দেন এই লাইনের যোজনী তিন, এই লাইনের যোজনী চার। এখন আরেকটা প্রশ্ন আসে তোমার, এই যে আয়রন বা ফেরাম আমরা যেটা জানি, এইটার যোজনী এখানে হচ্ছে দুই, আর এই যে আয়রন, ফেরা, এখানে এটা হবে ফেরিক। হ্যাঁ, যার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, এর যোজনী হচ্ছে তিন। তো কমটার ক্ষেত্রে আস, বেশিটার ক্ষেত্রে ইক। তারপর তোমার আছে এখানে আরেকটা ল্যাট, এই যে পিবি, প্লাম্বাম, যেটা ল্যাটিন শব্দ থেকে আসছে, প্লাম্বাস, কমটা হইলে প্লাম্বাস, মানে দুই, এখানে কমটা দুই আর বেশিটা হচ্ছে চার, প্লাম্বিক। এগুলো আমরা দেখবো, হ্যাঁ, আর একটু ডিটেলসে জানবো। দেন আরেকটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে যৌগমূলক, এগুলো যখন আমরা জানবো দেন তোমাদের, তারপর আমি প্র্যাকটিক্যালটা আমি দেখাবো যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখন আমরা যৌগমূলক বা রেডিক্যাল কি, এই বিষয়টা আর একটু বেশি ক্লিয়ার করব। দেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব কিভাবে সংকেতগুলো লিখতে হয়, বুঝছো? তো যৌগমূলক বিষয়টা কি, দেখো একগুচ্ছ পরমাণু যখন একত্রিত হয়ে একটা মাত্র পরমাণু নিয়ে আচরণ করবে তখন সেটা হয়ে যাবে যৌগমূলক। যেমন এখানে দেখো আমি যদি অ্যামোনিয়ামটা লিখি, এই যে অ্যামোনিয়াম, হ্যাঁ, অ্যামোনিয়ামটা আমি লিখি, অ্যামোনিয়াম হচ্ছে NH4+, প্লাস বলতে এর যোজনী হচ্ছে এক। আচ্ছা যাই হোক, এখানে অ্যামোনিয়াম N একটা কিন্তু পরমাণু, হ্যাঁ, একটি পরমাণু বা মৌল। H হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন হচ্ছে ভাইয়া চারটা, হাইড্রোজেনের হচ্ছে চারটা পরমাণু, বুঝছো? তো এখানে হাইড্রোজেনের চারটা পরমাণু, নাইট্রোজেনের একটা পরমাণু, এখানে অনেকগুলো পরমাণু কিন্তু আছে, বাট এখানে NH4 এই সবটা জাস্ট একটা মাত্র পরমাণুর মতো কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? কারণ এই সবটার যোজনী হচ্ছে ভাইয়া এক, প্লাস বলতে এখানে একটা যোজনী, বুঝতে পারছি? এখানে পরমাণু অনেকগুলা, বাট কাজ করতেছে মাত্র একটা পরমাণুর মতো। ওকে, এইটাই বুঝাইছে, একগুচ্ছ পরমাণু একত্রিত হয়ে যদি একটি পরমাণু নিয়ে আচরণ করে তাকে যৌগমূলক বলে, কারণ এখানে যোজনী আর একটা, দুইটা পরমাণু থাকুক বাট যোজনী একটা। আচ্ছা, তারপর দেখো হাইড্রোক্সিল, এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে। হাইড্রোক্সিল হচ্ছে OH মাইনাস, নাইট্রেট নাইট্রেট NO2 মাইনাস, নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস। হ্যাঁ, তারপর তোমার হাইড্রোজেন কার্বনেট HCO3 মাইনাস, কার্বনেট CO3 মাইনাস, সালফাইড হচ্ছে SO3 মাইনাস, সালফেট হচ্ছে SO4 মাইনাস, তারপর ফসফেট আছে PO4 মাইনাস। উপরে যেগুলা এই যে পাওয়ার 2 মাইনাস, 3 মাইনাস, 2 মাইনাস, 2 মাইনাস, প্লাস বলতে একটা যোজনী, মাইনাস বলতে একটা যোজনী,
মাইনাস ঋণাত্মক একটা যোজনী, মাইনাস ঋণাত্মক একটা যোজনী, এগুলো হচ্ছে যোজনী। এখন আমরা এইগুলার সমন্বয়ে আমরা কিভাবে সংকেত লিখতে হয় সেই প্রসেসটা দেখব, ঠিক আছে? একেবারে তোমাদের বস করে দিব এগুলাতে, যেন তোমরা একের চোখ বুঝে সব কিছু লিখে ফেলতে পারো সংকেত টংকেত, ঠিক আছে? তো এই যে দেখো, আমি প্রথমে লিখব হচ্ছে, আচ্ছা ক্যালসিয়াম লিখি, ক্যালসিয়াম। এই যে দেখো, জাস্ট দেখো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম আর অক্সিজেন লিখতেছি, ক্যালসিয়াম আর অক্সিজেন। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে সিএ, তোমরা খুঁজে বের করো, ক্যালসিয়ামের প্রতীক সিএ। আর অক্সিজেনের প্রতীক ও আমরা জানি, হ্যাঁ অক্সিজেনের প্রতীক ও আমরা জানি। ক্যালসিয়ামের যোজনী কত ভাইয়া? ক্যালসিয়ামের যোজনী হচ্ছে আমরা 2, আমরা জানি ক্যালসিয়ামের যোজনী 2। তারপর অক্সিজেনের যোজনী 2 আমরা জানি। দেন তারা একে অপরের সাথে যোজনীগুলা বিনিময় করবে, দেন সিএ পাবে 2টা, আর অক্সিজেন এই যে ক্যালসিয়ামের যোজনীটা নিল, তো অক্সিজেন 2টা। এখন যোজনী যদি সমান সংখ্যক হয় তাহলে কাটাকাটি যাবে, মানে বাদ। হ্যাঁ, তাহলে আপাতত কি থাকে? সিএউ। এখন সিএ তো ক্যালসিয়াম আর ও অক্সিজেন থেকে তখন হয়ে যাবে অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। একইভাবে তুমি ক্যালসিয়ামের সাথে যদি যে কোনো কিছু করতে পারো, ক্যালসিয়াম সালফার, ক্যালসিয়ামের সাথে কার্বনের সংযোগ ঘটাতে পারো। হ্যাঁ, আমরা একে একে সব কিছুই দেখি। আচ্ছা, এখন ক্যালসিয়াম অক্সিজেন তো দেখলাম, এখন আমরা দেখি অ্যামোনিয়াম ক্লোরাইড। আমাদের যা মনে আসে তাই দেখব। এই যে অ্যামোনিয়াম আর ক্লোরিন দেখব আমরা, অ্যামোনিয়াম আর ক্লোরিন। তো অ্যামোনিয়াম হচ্ছে একটা যৌগমূলক বা রেডিকেল। এই যে দেখো অ্যামোনিয়াম, এর প্রতীকটা কি? NH4, এর সংকেতটা হচ্ছে NH4। আর যোজনী হচ্ছে প্লাস বলতে যোজনী একটা। আর ক্লোরিন হচ্ছে Cl, এর যোজনী কত ভাইয়া? 1 না? এখন তারা একে অপরের সাথে বিনিময় করবে, তো আলটিমেটলি কি হবে? NH4। আর 1 তো লেখার দরকার নেই, হ্যাঁ 1 লেখার দরকার নাই, দেন Cl 1 লেখার দরকার নাই। তো মূলত কি হইলো? অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল, ক্লোরিন তখন ক্লোরাইড হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপর আমরা আরো দেখি অ্যামোনিয়াম, আমরা আরেকটা লিখি। আমরা তো একটা যৌগমূলক একটা মৌলর দেখছি, হ্যাঁ, তারপর 2টা মৌল দেখছি। এখন আমরা দুটোটাই যৌগমূলক দেখি, তো আমরা এখন লিখতে পারি অ্যামোনিয়াম নাইট্রেট লিখি, অ্যামোনিয়াম আর নাইট্রেট। দেখো অ্যামোনিয়াম হচ্ছে NH4 আর যোজনী হচ্ছে 1, নাইট্রেট হচ্ছে NO3 আর এর যোজনীও 1। এই যে মাইনাস বলতে একটা ঋণাত্মক একটা যোজনী আছে আর কি। দেন তারা যদি বিনিময় করে তাহলে NH4 পাবে নাইট্রেটের যোজনীটা, তো 1 লেখার দরকার নাই। আর NO3 পাবে NH4 এর যোজনীটা, লেখার দরকার নাই। তো এখানে মূলত কি হইলো? অ্যামোনিয়াম নাইট্রেট হয়ে গেল। এভাবে তোমরা নিজেরাই সংকেত তৈরি করে ফেলতে পারবা, বুঝছো? তো এখন আমরা সালফার আর অক্সিজেনটা দেখি। দেখো এই যে সালফার আর অক্সিজেন, হ্যাঁ আমরা জানি সালফারের যোজনী কিন্তু ভাইয়া 2টা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। আচ্ছা, সালফারের যোজনী যখন 2 হবে, হ্যাঁ অক্সিজেনের যোজনীও তো 2, তখন তারা বিনিময় করবে, এক্ষেত্রে S2 পাবে আর O2 পাবে, কাটাকাটি, তো SO। এখন এইটাকে আমরা কি পড়বো? এইটা হচ্ছে যখন, মনে রাখবা, যখন পরমাণু একটা হবে তখন আমরা এটাকে মনো পড়ব, আর যখন 2টা হবে তখন আমরা ড্রাই পড়ব, ঠিক আছে? তো S তো সালফার, O বলতে একটা যেহেতু পরমাণু মনো অক্সাইড বলতে পারি, সালফার মনো অক্সাইড, বুঝছো? এইটার নাম হচ্ছে সালফার মনো অক্সাইড। এই যে আমি লিখে দেই তোমাদের, সালফার দেন মনো অক্সাইড, হ্যাঁ সালফার মনো অক্সাইড। আচ্ছা, দেন সালফারের যোজনী যখন 4 হবে, অক্সিজেনের যোজনী তো 2, ঠিক আছে, দেন বিনিময় করলো, S পাবে 2 আর O পাবে এই 4টাকে। দেন দেখো যদি ভাগ করা যায়, 2টা যোজনীর মধ্যে ভাগ করতে হবে আমাদের, এটাই যোজনীর শর্ত। তো 2 দুগুণে 4, তো আলটিমেটলি কি পাইলাম? SO2। আর যখন পরমাণু 2টা হবে তখন আমরা এটাকে ডাইঅক্সাইড বলবো, হ্যাঁ ডাই বলবো, আর ও তো অক্সাইড, তো সালফার ডাইঅক্সাইড, বুঝাইতে পারছি? তো এরকমভাবে আমরা আর কির মধ্যে যোজনীগুলা লিখতে পারি। দেখো তোমাদের যে কোনো যেইভাবে মনে চাই সেইভাবে লিখতে পারবো, জাস্ট যোজনীগুলো তোমরা ঠিক রাখবা, ওকে? আচ্ছা, আমরা এখন কার্বন আর অক্সিজেনের মধ্যে লিখি, কার্বন আর অক্সিজেন,
হ্যাঁ কার্বন আর অক্সিজেন, কার্বন কি সি আর অক্সিজেন হচ্ছে ও। কার্বনের যোজনী যখন 2 হবে, অক্সিজেনের যোজনী তো 2, কার্বনের কিন্তু দুইটা যোজনী, একটা হচ্ছে 2 আর একটা 4, দুটোটাই আমরা দেখব। তো আমরা কি পাচ্ছি C2 আর ও কি পাবে 2, 2 কাটাকাটি তো CU। তো কার্বন মনোঅক্সাইড, একটা হইলে মনো, দুইটা হইলে ডাই, কার্বন মনোঅক্সাইড। একইভাবে কার্বনের যখন যোজনী এখন 4 হবে, অক্সিজেনের তো 2 ঠিক আছে, বিনিময় করলো, তাহলে C2 আর ও কি পাবে, ও পাবে 4টাকে, দেন 2 দুগুণে 4 CO2 কি হইলো কার্বন ডাইঅক্সাইড। ওই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা সবাই জানি। তো ডাই কেন হয়েছে এখন তোমাদের বেশি ক্লিয়ার হয়েছে, কেন আমরা ডাই ডাই বলি, ডাই ডাই চিল্লাই, মূলত ও এর পরমাণু 2টা, তার কারণে ডাইঅক্সাইড বলা হয়, আর ও তো অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা আমরা এখন আরো এক্সাম্পল দেখি। একেবারে তোমাদের এতদিন মনে যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নই এখন অবসান ঘটাবো, ঠিক আছে? আস্তে আস্তে সবগুলা প্রশ্নেরই অবসান ঘটাতে যাচ্ছি। আচ্ছা দেখো, আমরা এখন দেখি হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ হাইড্রোজেন আর অক্সিজেন দেখি। হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের 2, বিনিময় করলো H2 আর O1, 1 দিলে যে কথা, না দিলে একই কথা, H2 পানি। তো এইটাকে আমরা কিভাবে বলবো, হাইড্রোজেন অক্সাইড বলতে পারি। আবার আমি তোমাদের প্রশ্ন, তোমরা বলতে পারো যে 2 আছে পরমাণু, তাহলে আমরা ডাই বলবো। হ্যাঁ ডাই বলতে পারো। তো এটা হবে তখন ড্রাই, 2 যেহেতু ড্রাই, আর H তো হাইড্রোজেন, ড্রাই হাইড্রোজেন আর ও হচ্ছে মনো। হ্যাঁ একটা যেহেতু মনো অক্সাইড, ড্রাই হাইড্রোজেন মনোঅক্সাইড, বা কেউ যদি বলে হাইড্রোজেন অক্সাইড, এটা হবে হাইড্রোজেন অক্সাইড, ঠিক আছে হাইড্রোজেন অক্সাইড। বাট তোমরা যদি আরেকটু বাড়াইয়া বলো যে এখানে হাইড্রোজেন 2টা, ড্রাই হাইড্রোজেন আর অক্সিজেন একটা, মনোঅক্সাইড বলবো, হাইড্রোজেন মনোঅক্সাইড। ক্লিয়ার? ইজি, সিম্পল। ওকে, জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখবা। আচ্ছা আমরা এখন আরেকটু ক্লিয়ার হব, ফেরাস আর ফেরিকটাতে আরেকটু ক্লিয়ার হব। ইকে দেখো, আমরা এখন লিখবো যে আয়রন সালফার, আমার মনে চাইছে এইগুলা, হ্যাঁ তার জন্য এইগুলা লিখতেছি। তোমরা যে কোনো 2টা মৌল, তোমরা যে কোনো 2টা মৌলের মধ্যে সংকেত লিখতে পারো, তারপর একটা মৌল একটা যৌগমূলকের মধ্যে সংকেত লিখতে পারো, দুটোটা যৌগমূলকের মধ্যে সংকেত লিখতে পারো, আমি অলরেডি দেখাইছি কিন্তু। তো আয়রন সালফার, জাস্ট যোজনীগুলা ঠিক রাখবা। আয়রনের প্রতীক হচ্ছে Fe, সালফারের প্রতীক হচ্ছে S। এখন আয়রনের যোজনী কিন্তু ভাইয়া 2টা, 2 এবং 3। কোন সময় আজ কোন সময় পড়তে হবে সেটা দেখাই। যখন 2 হবে সালফারের যোজনী 2 ধরতেছি, সালফারের যোজনীও কিন্তু ভাই আবার 2টা, একটা 2 আর একটা 4, ঠিক আছে? আচ্ছা তো বিনিময় করলে কি পাবে, Fe পাবে 2, S ও পাবে 2, 2 2 কাটাকাটি FeS। তো দেখো FeS এটাকে আমরা কি বলবো, Fe হচ্ছে ফেরাস, কেন কম, এই যে কম যোজনীর ক্ষেত্রে ফেরাস আর সালফেট, ফেরাস সালফেট, বুঝছো, ফেরাস সালফেট। আচ্ছা এখন যখন সালফারের যোজনী হবে 3, সরি মানে আয়রনের যোজনী যখন হবে 3 আর সালফার 2 ঠিকঠাক, দেন বিনিময় করি, Fe কি হবে 2 আর S 3। এখন কি হইলো, এখন এটা হচ্ছে ফেরিক সালফেট, বুঝছো, ফেরিক সালফাইড, এটা হচ্ছে ফেরিক সালফাইড, Fe2S3, ফেরিক সালফাইড, আমি কি সালফাইড বলতেছি, সরি সালফাইড, ফেরাস সালফাইড, ফেরিক সালফাইড, সালফার থেকে সালফাইড, ফেরিক সালফাইড, ফেরাস সালফাইড। যখন কমটা তখন ফেরাস, যখন বেশি ফেরিক। বুঝতে পারছি? ওকে আচ্ছা, দেন আমরা লিখি জিঙ্ক আর সালফার, এই 2টার মধ্যে দেখি জিঙ্ক হচ্ছে Jn। হ্যাঁ জিঙ্কের যোজনী হচ্ছে 2, দেন সালফারের যোজনী হচ্ছে 2, বিনিময় করলো, দেন কি হইলো, জিঙ্ক S, 2 2 কাটাকাটি, জিঙ্ক সালফার, বুঝছো, জিঙ্ক সালফার হইলো। দেন জিঙ্ক সালফার লিখলাম। এখন আমার মনে জাগতেছে যা না, ম্যাগনেসিয়াম অক্সিজেন লিখি, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, যোজনী হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে ও, যোজনী 2, বিনিময় করলো, Mg পাইলো 2টা, অক্সিজেন পাইলো 2টা, 2 2 কাটাকাটি, MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখছো ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা
দেন আমরা আরেকটা লিখি, একটা যৌগমূলক আর একটা মৌলের মধ্যে ঘটাই। আচ্ছা আমি লিখি এখন কি লিখব, ম্যাগনেসিয়াম। হ্যাঁ ম্যাগনেসিয়াম দিই, ম্যাগনেসিয়াম আর সালফেট লিখবো, সালফেট। এখন ম্যাগনেসিয়ামের তো Mg যোজনী হচ্ছে 2, সালফেট এই যে দেখো সালফেট যৌগমূলকটা হচ্ছে SO4 2-, একেবারে মুখস্থ রাখতে হবে, SO4 2- অর্থাৎ যোজনী হচ্ছে 2টা, বিনিময় করলো। আচ্ছা এখন দেখো ম্যাগনেসিয়াম 2টা, সালফার 2টা, তো 2 2 কাটাকাটি, তো কি হয়ে গেল ম্যাগনেসিয়াম SO4, ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু হয়ে গেল। তারপর তোমরা আরো লিখতে পারো, এই যে হাইড্রোজেন আর সালফেটের মধ্যে ঘটাতে পারো, হাইড্রোজেন সালফেট পাবা, ঠিক আছে, হাইড্রোজেন সালফেট পাবা। তারপর জিঙ্ক সালফেটের মধ্যে লিখতে পারো, জিঙ্ক সালফেট পাবা। হ্যাঁ আচ্ছা আরো লিখি আমরা, দেখো এগুলা একদম ইজি, হাইড্রোজেন আর ক্লোরিন, এই যে হাইড্রোজেন H আর ক্লোরিন হচ্ছে Cl, যোজনী হাইড্রোজেনের 1 ক্লোরিনের 1, বিনিময় করলো 1 1, তো আর লেখা দরকার নেই, HCl, হাইড্রোজেন ক্লোরাইড হয়ে গেল। ওকে, হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা জাস্ট তোমাদের এতগুলো এক্সাম্পল দিতেছি তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। অ্যামোনিয়া ক্লোরিন, অ্যামোনিয়া হচ্ছে NH4 আর যোজনী হচ্ছে 1, ক্লোরিন Cl, যোজনী হ্যাঁ NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ আর কি লিখবা, অনেক কিছু লেখা যায়। তারপর কপার সালফেট লিখি, এই যে কপার সালফেট, দেখো কপার সালফেট, কপার হচ্ছে Cu, হ্যাঁ কপার Cu আর সালফেট, এখন সালফেট লিখবো SO4, কপারের যোজনী 2, সালফেটের যোজনী এই যে দেখো 2, হ্যাঁ 2 2 কাটাকাটি, তো CuSO4, কপার সালফেট, এটা হয়ে গেল কপার সালফেট, এইভাবে লিখতে পারো। দেন কপার নাইট্রেট লিখতে পারো, কপার হাইড্রোক্সিল, কপার সালফাইড, কপার কার্বনেট, কপার ফসফেট, যে কোনো কিছু এনিওয়ে মানে নিতে পারো, বুঝছো। সালফেট লিখে দেখাবো, ফেরিক সালফেট, তো ফেরিকের তোমার আয়রনের যোজনী, হ্যাঁ আয়রনের যোজনী এখানে ফেরিক বলতেছি, তো 3, সালফেট SO4 2-, তো যোজনী 2, দেখো বিনিময় করলো, তো Fe পাবে 2টা, SO4 পাবে কয়টা, 3টা না। এখন এখানে 3 লিখলে কিন্তু হবে না, এভাবে 3 লিখলে হবে না। কেন হবে না, কারণ দেখো অক্সিজেন, এই যে এইটা তো ও না অক্সিজেন, আর 4টা কি, এই যে 4টা মূলত এখানে নিচে আছে, নিচে, তো অক্সিজেনের পরমাণু কয়টা আছে, 4টা না। আর যদি এখানে 3 দেই তখন 4 আর 3 গুণ হয়ে যাবে, 3 4 12টা হয়ে যাবে। বাট আর তাহলে সালফারেরও তো তোমার এখানে এই কোনো কিছু পাইলো না, কারণ আমাদের এই সবটার উপরেই তো এই 3 যোজনীটা হইতো সব, এই যেমন Fe সবটা পাইলো 2, SO4 এরও তো অধিকার 3টা, মানে এই যোজনী 3টা ভোগ করার SO4 এর অধিকার আছে। বাট আমি যেই মাত্র এখানে 3 দিব তখন 3 4 12 হয়ে যাবে, অক্সিজেনের 12টা হয়ে যাবে, বাট সালফারের কোনো কিছু পাওয়া হইবে না। তো এই ক্ষেত্রে আমরা একটা ব্র্যাকেট দিব, দিয়া 3 দিব। এই ক্ষেত্রে সালফার এস এর 3টা পরমাণু আছে, অক্সিজেনের এই যে অক্সিজেনের জন্য এই 3টা পরমাণু আছে, অর্থাৎ 3 4 12 হবে অক্সিজেনের জন্য, এবং সালফারের জন্য 3টা আছে। তো এইরকম ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করব, বুঝছো, এরকম ক্ষেত্রে আমরা ব্র্যাকেট ইউজ করব। ওকে, দেন আমরা আরো কয়েকটা দেখি, ক্যালসিয়াম কার্বনেট দেখি, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা ক্যালসিয়াম Ca, কার্বনেট কি, কার্বনেট হচ্ছে তোমার CO3 2-, তো যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2, বিনিময় করলে 2 2 কাটাকাটি, তো ক্যালসিয়াম কার্বনেট, বুঝতে পারছি। আচ্ছা তোমাদের এইটার একটা প্রবলেম থাকতে পারে, আমি এইটা আরেকটা ক্লিয়ার করি, আরেকটা এক্সাম্পল দিই। আমি এখন লিখব তোমার, আচ্ছা আমি হাইড্রোজেন কার্বনেট লিখতেছি, এই যে হাইড্রোজেন কার্বনেট, দেখো হাইড্রোজেন কার্বনেট লিখতেছি, হাইড্রোজেনের যোজনী 1, কার্বনেট হচ্ছে CO3 আর 2-, উপরে যোজনী 2, ঠিক আছে। এখন H পাবে 2 আর কার্বন পাবে কি, কার্বন পাবে 1, তো 1 তো লেখার দরকার নাই, তো হাইড্রোজেন কার্বনেট, বুঝছো, হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি এখানে ধরো দিলাম কি দিব, নাইট্রোজেন দিই, নাইট্রোজেন,
তো নাইট্রোজেনের যোজনী আমরা জানি 3, নাইট্রোজেনের যোজনী কত ভাইয়া 3। হ্যাঁ, এখন n পাবে 2, হ্যাঁ n পাবে 2, আর এই যে কার্বনেট এটা পাবে 3। এখন কার্বনেটটা যে 3 পাবে, 3 এখানে দিলে হবে না, দিব, তবে একটা অবশ্যই ব্র্যাকেট দিব, কারণ 3টা এই সবটার অধিকার আছে এই 3টাকে নেওয়ার। কিন্তু এখানে অক্সিজেনের তো 3টা পরমাণু আছে, এখানে যদি 3 দেই তাহলে এই 3টা কেবল অক্সিজেনের জন্য হয়ে যাবে, বাট এই কার্বনের জন্য হবে না। তো কার্বনেরও অধিকার আছে এই 3টাকে নেওয়ার, এই ক্ষেত্রে একটা ব্র্যাকেট দিলাম, যেই কারণে 3টা সবারই হবে। বুঝছো? তো এইটা তো ক্লিয়ার হয়েছে, আর কি দেখাবো? সব কিছুই তো ক্লিয়ার এখন। বুঝছো? যে কোনো কিছু তোমরা এরকম হাজার 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 হাজার, আমি যে জাস্ট তোমরা ক্যালসিয়াম সালফেট লিখতে পারো, তারপর কি আছে ম্যাগনেসিয়াম সালফেট লিখতে পারো, হাইড্রোজেন সালফেট লিখতে পারো, এনিওয়ে তারপর সালফে তোমার কি লিখতে পারো, কপার সালফেট লিখতে পারো, জিঙ্ক সালফেট, টিন সালফেট, এই যে লেড সালফেট, অর্থাৎ প্লাম্বাম, প্লাম্বিক, প্লাম্বাস, এভাবে অনেক কিছু ঘুরাই লিখতে পারো। তারপর সিলভার, এজি, এর মধ্যে কার্বনেটের মধ্যে তোমরা প্রতীক লিখতে পারো, যে কোনোভাবে লিখতে পারো, জাস্ট যোজনীগুলা যেন ঠিক থাকে। আর আমি তখন যোজনী নিয়ে যে ক্লাসগুলো করছি, যে আলোচনা করছি, আশা করি তোমাদের আর কোনো প্রকার প্রবলেমই থাকবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে দেখি কি আছে। অ্যান্ড দেখো, এই যে রাসায়নিক সমীকরণ, মেইন একটা টপিক্সে আসলাম। এই টপিক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখন আমরা যে বেসিকগুলা শিখছি, এখন এইগুলো এখন কাজে লাগাবো, সব কিছুর সমন্বয় হবে এখন।